গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক দীর্ঘ পদক্ষেপে এগিয়ে চলেছেন প্রিয়া চোপড়া, একজন চৌকস এমআই অফিসার। শহরের কোলাহল পেছনে ফেলে রাতের বুক চিরে তার পথ চলা যেন এক রহস্যময় অভিযান। তার চোখ দুটি শানিত, রাতের আধারেও খুঁজে ফেরে অজানা সংকেত। তিনি এক দুর্গম পাহাড়ের পাদদেশে এসে থামলেন, যেখানে আকাশ আর পৃথিবী যেন একাকার হয়ে গেছে। তার পরনে থাকা আধুনিক পোশাক রাতের শীতল হাওয়ায় সামান্য দুলছে। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছুঁই ছুঁই। জনবসতিহীন এই পরিবেশে প্রিয়ার উপস্থিতি এক অন্যরকম গল্পের ইঙ্গিত দেয়। চারপাশে কোনো মানুষের চিহ্নমাত্র নেই, কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা পেঁচার স্বর। প্রিয়া তার অনবদ্য সৌন্দর্য এবং যুবতী সুলভ লাবণ্য নিয়ে এই নির্জন পাহাড়ের গা বেয়ে দ্রুত উপরে উঠতে শুরু করলেন। তার প্রতিটি পদক্ষেপ যেন সুপরিকল্পিত, প্রতিটি নড়াচড়া পেশাদারিত্বের ছাপ বহন করছে। চাঁদের হালকা আলোয় তার মুখাবয় বুদ্ভাসিত, যা তার দৃঢ় সংকল্পকে আরও স্পষ্ট করে তোলে। এই দীর্ঘ আরোহণ শেষে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। সেখানে এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক জীর্ণ কাঠের কুঁড়েঘর। এই নির্জন স্থানে এমন একটি বাড়ির উপস্থিতি গল্পের রহস্য আরও গভীর করে তোলে। প্রিয়া সেই কুঁড়েঘরের দিকে ধীর পায়ে এগোতে লাগলেন, তার সতর্ক চোখ চারপাশের সবকিছু পর্যবেক্ষণ করছে। রাত তখন তার যৌবনে, গাঢ় অন্ধকারে ছেয়ে আছে চারদিক। কুঁড়েঘরের সামনে এসে প্রিয়া থমকে দাঁড়ালেন। দরজাটি বন্ধ, মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এই পথ কেউ মারায়নি। দরজার ছোট একটি গর্ত দিয়ে প্রিয়া কৌতূহলী দৃষ্টিতে ভিতরে উঁকি দিলেন, কিন্তু অন্ধকারে কিছুই স্পষ্ট নয়। পরক্ষণে তিনি সোজা হয়ে দাঁড়ালেন এবং নিজের পার্স থেকে একটি ছোট আয়না বের করে চুল ঠিক করতে লাগলেন। তার প্রতিটি কেশবিন্যাস নিখুঁত, যেন এই নির্জন পাহাড়ের চূড়ায়ও তিনি তার রূপে কোনো খুঁত রাখতে চান না। এরপর তিনি নিজেকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, পোশাকের ভাঁজগুলো ঠিক করে নিলেন যাতে তাকে আরও মোহনীয় দেখায়। যখন তার মনে হলো যে তাকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে এবং তার যৌবন যেন উপচে পড়ছে, তখন প্রিয়া মৃদু হাসলেন। এই হাসি যেন কোনো এক গভীর পরিকল্পনার পূর্বাভাস। তিনি প্রস্তুত, দৃঢ়প্রতিজ্ঞ। অবশেষে প্রিয়া সেই বন্ধ দরজায় টোকা দিতে শুরু করলেন। খাট খাট খাট। তার টোকা দেওয়ার ভঙ্গিতে ছিল এক অদ্ভুত সন্ধ, যেন তিনি একই সাথে নিজেকে সাজিয়ে নিচ্ছেন আর দরজায় আঘাত করছেন। হঠাৎ দরজা খুলে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলেন এক শতবর্ষী বৃদ্ধ সাধু। তার জটাধারী চুল, লম্বা সাদা দাড়ি আর গভীর চোখ যেন শত শত বছরের অভিজ্ঞতার প্রতিচ্ছবি। তিনি প্রিয়াকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তার দৃষ্টি যেন প্রিয়ার রূপে আটকে গেছে। প্রিয়ার সেই মায়াবী হাসি, যা তার চোখে এক জাদুকরী প্রভাব ফেলেছিল, বৃদ্ধ সাধুকে সম্পূর্ণ মুগ্ধ করে তুলল। প্রিয়া ধীর পায়ে সাধুর দিকে এগিয়ে গেলেন, তার চোখে চোখ রেখে হাসতে লাগলেন। এই হাসি যেন এক অদৃশ্য বাঁধন তৈরি করল। বৃদ্ধ সাধু কিছু বলার আগেই প্রিয়া তার একদম কাছে এসে দাঁড়ালেন। এই অপ্রত্যাশিত সান্নিধ্য বৃদ্ধ সাধুকে যেন এক অন্য জগতে নিয়ে গেল, যেখানে সময় থেমে গেছে আর কেবল প্রিয়ার রূপের আলোই সব উদ্ভাসিত। তখন প্রিয়া মৃদু কণ্ঠে বললেন, আমি আমার পরিবারের সাথে অনেক দূর থেকে এই পাহাড় দেখতে এসেছিলাম। দুর্ভাগ্যবশত তারা আমাকে এখানে ফেলে চলে গেছে। আজ রাতে কি আপনি আমাকে আপনার বাড়িতে থাকতে দিতে পারবেন? সাধু প্রিয়ার এই কথা শুনে মনে মনে হাসলেন। তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। এমন যুবতী ও সুন্দরী মেয়ের সান্নিধ্য তার মনে এক অস্থিরতা সৃষ্টি করল। তিনি কিছু না বলে, কোনো প্রশ্ন না করে, প্রিয়ার একদম কাছে এসে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার চারদিকে ঘুরতে লাগলেন। প্রিয়া কিছুটা অবাক হয়ে বললেন, কি হয়েছে, কি দেখছেন? সাধু তখন প্রিয়ার ঠিক পিছনে এসে দাঁড়ালেন। প্রিয়ার মুখেও এক অদ্ভুত হাসি, যেন তিনি সাধুর মনের কথা জানেন। কিন্তু তখনই প্রিয়া হঠাৎ করে ঘুরে বৃদ্ধ সাধুর দিকে মুখ করে বললেন, হ্যাঁ, কি ভেবেছিলেন, আজ রাতে আমার সাথে ঘুমাবেন? বৃদ্ধ সাধু যেন পাগল হয়ে গেলেন। তার চোখ দুটি প্রিয়ার রূপে মোহাবিষ্ট। তিনি দ্রুত প্রিয়ার হাত ধরে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এসো, তুমি রাত এখানে কাটাতে পারো, ভিতরে এসো। প্রিয়া মৃদু হাসলেন, বাড়ির ভিতরে প্রবেশ করতে লাগলেন, আর সাধুও মনে মনে হাসতে হাসতে তার পিছু নিলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে প্রিয়া চারদিকে তাকালেন, প্রতিটি জিনিসপত্র খুঁটিয়ে দেখতে লাগলেন, যেন কোনো গোপন তথ্য খুঁজছেন। এরই মধ্যে বৃদ্ধ সাধু পিছন থেকে দরজায় খিল লাগালেন।
প্রিয়া হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখলেন, কি হলো, আপনি এই খিল কেন লাগালেন? সাধু হাসলেন, এখানে রাতে চোর ডাকাতের ভয় থাকে, যে কেউ ঢুকতে পারে, তাই খিল লাগিয়েছি। প্রিয়া এক মুহূর্তের জন্য হাসলেন, ও আচ্ছা। বাড়ির ভিতরে দুটি কক্ষ ছিল। প্রিয়া এক কক্ষ থেকে অন্য কক্ষে গিয়ে বললেন, আমাকে কোথায় ঘুমাবেন? সাধু হাসতে হাসতে বললেন, যেখানেই তোমার মন চায় ঘুমিয়ে পড়ো। প্রিয়া বললেন, ঠিক আছে, এক কক্ষে আপনি ঘুমিয়ে পড়ুন এবং অন্য কক্ষে আমি ঘুমিয়ে পড়ি। বৃদ্ধ সাধু এক মুহূর্তের জন্য প্রিয়ার চোখের দিকে তাকিয়ে রইলেন। তার মনে তখন চলছিল নানা জল্পনা কল্পনা। তারপর কিছু ভেবে বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। বৃদ্ধ সাধু এই কথা বলে অন্য কক্ষে এসে তার বিছানায় শুয়ে পড়লেন এবং প্রিয়ার কথা ভাবতে লাগলেন। প্রিয়াও তার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। তার মনেও চলছিল গভীর এক কৌশল। হঠাৎ বাইরে থেকে কুকুরের ডাক শোনা গেল। সেই ডাক যেন রাতের নিস্তব্ধতাকে আরও বিদীর্ণ করে তুলল। প্রিয়া ভয়ে কেঁপে উঠে দৌড়ে সাধুর কক্ষে এসে দাঁড়ালেন। সাধু তখন তার বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলেন। প্রিয়া দ্রুত সাধুর একদম কাছে এসে বসলেন এবং তাকে নাড়িয়ে বললেন, উঠুন উঠুন, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। সাধু হঠাৎ উঠে বিছানায় বসলেন। কি হয়েছে, কি হয়েছে? প্রিয়া বললেন, সেখানে ঘুমাবো না, আমার ভয় লাগছে, আমি এখানেই তোমার সাথে এই কক্ষে ঘুমাতে চাই। যখন সাধু প্রিয়াকে তার এত কাছে বসে দেখলেন এবং তার এই কথা শুনলেন, তখন সাধু মনে মনে খুশি হতে লাগলেন। তার মনের গভীরে এক অশুভ আনন্দ উকি দিল। প্রিয়াও সাধুর চোখে চোখ রেখে হাসতে লাগলেন। তাদের এই নীরব চোখে চোখে ইশারায় যেন কোনো এক গোপন চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল। তখন সাধু বললেন, কিন্তু এখানে তো একটিই বিছানা আছে, তুমি কোথায় ঘুমাবে? কিন্তু প্রিয়া কিছু বললেন না এবং হঠাৎ সাধুর হাত ধরে বললেন, উঠুন, তাড়াতাড়ি উঠুন, এসুন বাইরে পাহাড়ে যাই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সাধু যখন প্রিয়ার এই অস্থিরতা দেখলেন, তখন তার শ্বাস দ্রুত হয়ে গেল এবং তিনি হঠাৎ উঠে পড়লেন, চলো চলো, আমি তোমাকে বাইরে নিয়ে যাই। প্রিয়া সাধুর হাত ধরলেন এবং তিনি তাকে বাইরে পাহাড়ের খোলা পরিবেশে নিয়ে এলেন। রাত তখন সম্পূর্ণরূপে কালো হয়ে গেছিল। জনশূন্য পাহাড়ের উপরে তারা হাত ধরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এখন তারা একটা পাথরের কাছে পৌঁছলেন, যেখানে নিচে শত শত ফুট গভীরতা ছিল। প্রিয়া সেই পাথরের ওপর দাঁড়িয়ে সাধুর দিকে তাকিয়ে বললেন, দেখো, আমাকে সুন্দর লাগছে না? বলো কেমন লাগছে আমাকে? সাধুর প্রিয়ার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকে দেখতে লাগলেন এবং হঠাৎ প্রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলেন। প্রিয়া বিশেষ ভঙ্গিতে বললেন, কি হয়েছে, বলো, কেমন লাগছে আমাকে? বৃদ্ধ সাধুর মনে আনন্দ উপচে পড়ল। তিনি বুঝতে পারলেন প্রিয়া কি বলতে চাইছেন। হঠাৎ বৃদ্ধ সাধু প্রিয়ার কাছে এলেন এবং হঠাৎ তাকে কোলে তুলে নিয়ে বললেন, চলো ভিতরে যাই, তুমি খুব সুন্দর, খুব মিষ্টি। প্রিয়াও হাসতে হাসতে সাধুর দিকে তাকিয়েছিলেন। তার হাসি যেন এক মায়াবী জাল বুনছিল। সাধু কোলে প্রিয়াকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। তিনি বাড়ির কাছে পৌঁছাতে চলেছেন যে হঠাৎ তার মনে কিছু সন্দেহ দেখা দিল। তিনি সেখানেই প্রিয়াকে কোল থেকে নামিয়ে বার করিয়ে দিলেন এবং প্রিয়াকে ওপন্নিত চারদিক থেকে দেখতে লাগলেন। তারপর বললেন, আগে বলো, তুমি কে? এত তাড়াতাড়ি এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বাস হচ্ছে না। প্রিয়া যখন এই শুনলেন, তখন তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। তিনি কাছে এসে সাধুর চোখে চোখ রেখে বললেন, বলেছিলাম তো, আমার পরিবারের সদস্যরা আমাকে এখানে ভুলে চলে গেছে এবং আর কোনো কথা নেই, তুমি কেন সন্দেহ করছ? তখনই সাধু একবার আবারও প্রিয়ার মুখমণ্ডল উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং বললেন, হ্যাঁ, আমিই পাগল। আজ যখন আমার কিসমত আমাকে তোমার মতো মেয়ে দিয়েছে, তখন আমি সন্দেহ করছি? প্রিয়াও হাসতে লাগলেন। তার হাসি যেন সাধুর মনে জমে থাকা শেষ সন্দেহটুকুও মুছে দিল। তখনই সাধু বললেন, এসো, রাত হয়ে গেছে, চলো ভিতরে গিয়ে ঘুমাই। প্রিয়া বললেন, এত তাড়াতাড়ি কেন? এসো আগে পাহাড়ের একটু মজা করি। সাধু হাসলেন এবং বললেন, চলো, এসো যাই। সাধু এবং প্রিয়া একবার আবারও হাত ধরে এখন সেই পাহাড়ের অন্য পথ দিয়ে নিচের দিকে যেতে লাগলেন। রাত তার শেষ প্রহরে ছিল এবং আকাশ অন্ধকারে ঢাকা ছিল। তখনই সাধু পাহাড়ের ধারে একটি গুহা দেখতে পেলেন। সাধু যখন গুহার দিকে তাকালেন, তখন আনন্দে নড়ে উঠলেন এবং হঠাৎ প্রিয়ার হাত ধরে বললেন, এসো, সেই গুহার ভিতরে যাই। প্রিয়া বললেন, না, এই সময় গুহার ভিতরে অন্ধকার হবে। সাধু বললেন, এসো না, আমি তোমার সাথে আছি। এবং দেখতে দেখতে সাধু এবং প্রিয়া পাহাড়ের ধারে অবস্থিত সেই অন্ধকার গুহার কাছে পৌঁছালেন। সাধু মনে মনে হেসে বললেন, চলো, তুমি গুহার ভিতরে যাও। প্রিয়া এদিক ওদিক তাকালেন এবং তারপর গুহার ভিতরে যেতে লাগলেন। সাধুও তার পিছনে গুহার ভিতরে প্রবেশ করলেন। এটি একটি দীর্ঘ সুরঙ্গের মতো গুহা ছিল
এবং ভিতরে জায়গা খুব সংকীর্ণ ছিল। প্রিয়া সেই গুহার ভিতরে এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলেন এবং সাধুও তার পিছনে আসছিলেন। হঠাৎ সাধু হাঁটতে হাঁটতে এক জায়গায় থেমে গেলেন, যেখানে খুব বেশি অন্ধকার ছিল এবং সেখানে একটি উঁচু পাথর পড়েছিল, যেখানে শুয়ে আরাম করার জায়গা ছিল। সাধু মনে কিছু ভাবলেন এবং প্রিয়াকে বললেন, তুমি বেশ ক্লান্ত হয়ে পড়েছ, তাই এতে একটু শুয়ে আরাম করে নাও। প্রিয়া হাসতে হাসতে বললেন, হ্যাঁ, বেশ ক্লান্ত হয়ে পড়েছি। দেখতে দেখতে প্রিয়া সেই বড় পাথরের উপর উঠে শুয়ে পড়লেন। রাত তার পূর্ণ যৌবনে ছিল এবং বৃদ্ধ সাধু এবং এই যুবতী প্রিয়া পাহাড়ের ভিতরে একটি গুহায় উপস্থিত ছিলেন। তখনই বৃদ্ধ সাধু প্রিয়ার কাছে আসতে লাগলেন। তার চোখ দুটি যেন এক নতুন শিকারের আনন্দে জলজল করছে। প্রিয়া বুঝে গিয়েছিলেন যে বৃদ্ধ সাধু এখন তাকে পছন্দ করতে শুরু করেছেন। তার মনে কুৎসিত কামনা জেগে উঠেছে। প্রিয়া তার বুদ্ধি দিয়ে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তখনই সাধু প্রিয়ার খুব কাছে এসে গেলেন। প্রিয়া দাঁড়িয়ে বললেন, চলো, এসো, বাড়ি যাই। এই জায়গাটা একেবারেই ঠিক নয়, খুব বিপজ্জনক লাগছে। সাধু বললেন, আচ্ছা, এত তাড়াতাড়ি? চলো তাহলে। এখন সাধু এবং প্রিয়া সেই গুহা থেকে বেরিয়ে বাইরে এলেন এবং পাহাড়ে চড়ে বাড়ির দিকে যেতে লাগলেন। রাত তার পূর্ণ আলোয় ছিল এবং পাহাড় অন্ধকারে ঢাকা ছিল। বৃদ্ধ সাধু এবং প্রিয়া এখন বাড়ির দরজায় পৌঁছালেন এবং যেই প্রিয়া বাড়ির দরজার কাছে এলেন, তিনি হঠাৎ থেমে গেলেন। তার চোখে এক নতুন কৌশলের ঝলক। সাধু পিছন থেকে এলেন এবং প্রিয়ার ঠিক পিছনে দাঁড়ালেন। তখনই প্রিয়া হঠাৎ তার কাপড় ঝাড়তে লাগলেন। আরে, আমার কাপড়ে কিছু ঢুকে গেছে, আমার কাপড়ে কিছু ঢুকে গেছে। সাধু বললেন, কি হয়েছে, কি হয়েছে, কোথায় কোথায়? প্রিয়া জোরে জোরে লাফাতে লাগলেন। হয়তো আমার কাপড়ে কোনো প্রাণী ঢুকে গেছে। সাধু বললেন, ভয় পাওয়ার দরকার নেই। সাধু এখন প্রিয়ার কাছে এসে তার কাপড় ঝাড়তে লাগলেন। প্রিয়া তখন মনে মনে হাসতে লাগলেন এবং সাধুকে বললেন, তুমি 1 মিনিট এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে গিয়ে কাপড় ঝেড়ে নিই। সাধু চুপচাপ প্রিয়াকে দেখতে থাকলেন এবং দেখতে দেখতে প্রিয়া বাড়ির ভিতরে গেলেন এবং তিনি খিল লাগিয়ে দিলেন। এখন প্রিয়া হঠাৎ বাড়ির চারপাশে দেখতে শুরু করলেন এবং তিনি এদিক ওদিক জিনিসপত্র দেখতে লাগলেন, যেন কোনো গোপন স্থান খুঁজছেন। কিছুক্ষণ পর প্রিয়া বাড়ি থেকে হাসতে হাসতে এসে সাধুর কাছে দাঁড়ালেন। সাধু বললেন, হ্যাঁ, কি বেরিয়েছ? প্রিয়া হেসে বললেন, কিছুই ছিল না, এই কাপড়গুলোই আমাকে বিরক্ত করছিল। যদি তোমার কাছে কোনো মেয়ের স্যুট থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দাও, আমি পরে নিই। সাধু যখন এই শুনলেন তখন তার মাথায় একটা ধাক্কা লাগল এবং তিনি প্রিয়াকে দেখতে লাগলেন এবং বললেন, আমার কাছে মেয়ের স্যুট কোথা থেকে আসবে? তুমি কে? আমার কাছে কোথা থেকে এলো? প্রিয়া হেসে বললেন, আমি তো এমনিই বলেছিলাম, এই কাপড়গুলো আমাকে আটসাট লাগছিল, হয়তো কারোর পুরনো স্যুট পরে থাকবে। সাধু তার কাছে এসে বললেন, ও আচ্ছা, দাঁড়াও দেখি। সাধু বাড়ির এক কোণে গেলেন এবং আলমারি থেকে একটা মেয়েদের লাল রঙের পোশাক বের করে প্রিয়ার হাতে ধরিয়ে দিলেন। প্রিয়া এই স্যুট দেখে তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল, যেন তার পরিকল্পনা সফল হতে চলেছে। সাধু হেসে বললেন, নাও, পুরনো জিনিস মানুষ দিয়ে যায়, হয়তো কেউ এই স্যুটটা দিয়েছে, আমি আবার বিক্রি করে আমার খাবার দাবার কিনে আনি। প্রিয়া বললেন, ও আচ্ছা, ঠিক আছে, আমি এটা পরে আসছি। প্রিয়া সেই লাল রঙের স্যুট নিলেন এবং অন্য কক্ষে গিয়ে স্যুট বদলাতে লাগলেন। সাধু তাড়াতাড়ি আলমারি বন্ধ করলেন এবং বসে ভাবতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন, মেয়েটা তো খুব সুন্দর এবং মিষ্টি, আমি তাকে স্যুট দিয়ে দিলাম, কি ঠিক করলাম, কিছু হয়ে না যায়। তখনই প্রিয়া সেই লাল স্যুট পরে সাধুর কাছে এলেন এবং একদম তার পাশে দাঁড়ালেন। সাধু যখন প্রিয়াকে দেখলেন তখন তিনি তাকে দেখতেই থাকলেন। প্রিয়াকে খুব সুন্দর দেখাচ্ছিল, সেই লাল পোশাকে তার রূপ যেন আরও ঝলমলে হয়ে উঠেছে। প্রিয়াও সাধুর চোখে চোখ রেখে বললেন, বাহ, খুব সুন্দর স্যুট। সাধুর মুখে একটি হাসি এলো এবং প্রিয়ার কাছে এসে বললেন, এটাতে তো একেবারে চাঁদের মতো দেখাচ্ছে, তুমি খুব সুন্দর। প্রিয়া এই শুনে হালকা হেসে বললেন, আচ্ছা, তুমিও খুব ভালো। যখন বৃদ্ধ সাধু এই শুনলেন তখন খুশি হয়ে বললেন, চলো, এসো এখন ঘুমাই, রাত বেশ হয়ে গেছে। প্রিয়া বললেন, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে পাওয়া যাবে? সাধু প্রিয়ার চোখের দিকে তাকিয়ে দ্রুত উঠে দ্রুত বাড়ির এক কোণে ছুটলেন এবং সেখান থেকে একটা ঝুড়ি থেকে একটি আপেল তুলে প্রিয়ার হাতে ধরিয়ে দিলেন। প্রিয়া আপেল ধরলেন এবং সাধুর দিকে তাকিয়ে তাড়াতাড়ি আপেল খেতে লাগলেন। তার চোখ দুটি যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। সাধু প্রিয়াকে অবাক হয়ে দেখছিলেন। তখনই প্রিয়া বললেন, কি হলো, এভাবে কেন দেখছ? সাধু বললেন, তোমাকে খুব মিষ্টি লাগছে, আর অপেক্ষা করা যায় না,
প্রিয়া বললেন, কখনো কোনো মেয়েকে দেখনি? সাধু, যিনি প্রিয়ার প্রেমে পাগল হয়ে বসেছিলেন এবং প্রিয়ার দেওয়া বিশেষ ঔষধের নেশা তার উপর চড়েছিল, দুলতে দুলতে বলতে লাগলেন, সেটাই কি? হা 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 হা। সাধু হাসতে হাসতে প্রিয়াকে প্রতিটি সত্য বলতে লাগলেন যে কিভাবে সেই নিষ্পাপ এবং অসহায় মেয়েরা যারা তাদের ওজন সমস্যার সমাধান খুঁজতে তার কাছে আসত, তিনি কিভাবে তাদের স্বীকার করার পর বিদেশি দেশে পাচার করতেন। তার কথাই ছিল এক অশুভ আনন্দ, যেন তিনি তার জঘন্য কাজের জন্য গর্বিত। সাধু, যিনি তার সমস্ত গোপন কথা ফাঁস করে দিয়েছিলেন, হঠাৎ এখন প্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তার চোখে কুৎসিত কামনা। প্রিয়ার এখনও আরেকটি কাজ বাকি ছিল। তিনি হাসতে হাসতে সাধুর দিকে তাকালেন এবং তারপর বললেন, তুমি তো একজন সাধু, যিনি একজন ভালো মানুষ হন, তাহলে তুমি এসব কেন করছো? সাধু জোরে জোরে হাসতে লাগলেন। ঔষধের নেশা তার মস্তিষ্কে ছেয়েছিল এবং বললেন, আমি সাধু? হা 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 হা। আমি তো শুধু সাধুর ছদ্মবেশ তাই ধারণ করেছি, যাতে আমি আমার কাজ সহজে করতে পারি এবং তোমার মতো সুন্দরী মেয়েদের শিকার করার পর অন্য দেশে পাচার করতে পারি। এই বলে তিনি হঠাৎ প্রিয়ার বাহু ধরলেন। এইবার তোমার পালা। তখনই প্রিয়া চোপড়া তার মুখে একটি জোরালো থাপ্পড় মারলেন এবং তিনি চক্কর খেয়ে পড়ে গেলেন। তিনি একবার আবারও উঠলেন এবং দৌড়ে প্রিয়াকে ধরতে লাগলেন। প্রিয়া চোপড়া, যিনি একজন এমআই অফিসার ছিলেন, তিনি সাধুর ছদ্মবেশে থাকা এই ব্যক্তির মুখে আরেকটি থাপ্পড় মারলেন এবং তিনি চক্কর খেতে খেতে সেখানেই পিছনে পড়ে গেলেন। এবং তখনই প্রিয়া চোপড়া তার পোশাকের সঙ্গে লাগানো গোপন বোতাম টিপে দিলেন। দেখতে দেখতে কমান্ডোর দল সেখানে পৌঁছে গেল এবং তারা সাধুর ছদ্মবেশে থাকা সেই ব্যক্তিকে সেখানেই মাটিতে চেপে ধরল। হঠাৎ সাধু রূপধারী ব্যক্তি বলতে লাগলেন, এই মেয়েটাকে ধরো, ধরো এই মেয়েটাকে, এই আমাকে সাধুকে কি না কি বলছে। তখনই প্রিয়া দেওয়ালের দিকে গেলেন এবং যে জিনিসটা তিনি পার্স থেকে বের করে সেখানে রেখেছিলেন, সেই গোপন ক্যামেরাটা তুলে আনলেন, যেখানে তার সমস্ত রেকর্ডিং ছিল। তখনই প্রিয়া তার মুখে আরেকটি চড় মারলেন এবং বললেন, আমি একজন এমআই অফিসার এবং এই দল আমার নির্দেশে এখানে এসেছে। আমাদের কাছে অভিযোগ আসছিল যে তুমি নিষ্পাপ মেয়েদের সাথে এমন জঘন্য খেলা খেলছো, তাই তোমাকে হাতে নাতে ধরার জন্য আমি এসব পরিকল্পনা করেছিলাম এবং এই কারণে আমি এখানে এসেছিলাম যাতে তুমি সমস্ত অপরাধ নিজের মুখেই স্বীকার করে নাও এবং অস্বীকার করতে না পারো, যাতে তোমাকে দ্রুত শাস্তি দেওয়া যায়। সাধুর ছদ্মবেশে থাকা ব্যক্তি যখন এই শুনলেন, তখন তার মুখ ঝুলে গেল, তার সমস্ত অহংকার যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। কমান্ডোরা তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গেল। কিছুদিন পর তাকে আদালতে পেশ করা হলো। ভিডিও এবং অডিও প্রমাণ দেখার পর এই অপরাধী ষড়যন্ত্রকারী এবং অপরাধী প্রমাণিত হল। আদালত তাকে কঠোর শাস্তি দিল এবং এইভাবে একজন সাধুর ছদ্মবেশে থাকা পিশাচ তার পরিণতিতে পৌঁছালো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মন্দতা যতই ভলত্বের ছদ্মবেশ ধারণ করুক না কেন, একদিন তা উন্মোচিত হবেই। যেমন প্রিয়া চোপড়া তার বুদ্ধি, সাহস এবং পরিকল্পনা দিয়ে সাধুর ছদ্মবেশী থাকা সেই পিশাচকে হাতে নাতে ধরিয়ে দিলেন এবং প্রমাণ করলেন যে সত্য ন্যায় সব সময় জয় হয়। আমাদের কঠিন সময় ঘাবড়ানো বা তাড়াহুড়ো করার পরিবর্তে সাহস এবং চাতুরের সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই গল্প আমাদের এইও শেখায় যে খারাপ লোকেরা আপাত দৃষ্টিতে সৎ এবং সাহায্যকারী হয়ে সামনে আসতে পারে, কিন্তু তাদের আসল উদ্দেশ্যগুলো চিনতে আমাদের বিচক্ষণতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। অবশেষে প্রিয়া চোপড়া প্রমাণ করে দিলেন যে একজন সাধারণ মেয়েও যদি চায়, তাহলে তার বুদ্ধি এবং সাহস দিয়ে বড় থেকে বড় জালিমকেও তার পরিণতিতে পৌঁছাতে পারে। अचानक प्रिया भी साधु को देखकर मुस्कुराने लगी। तभी साधु प्रिया की तरफ बढ़ने लगा और जैसे ही साधु प्रिया के बिल्कुल करीब आया, प्रिया चोपड़ा ने एकदम साधु के मुंह पर हाथ रखकर प्यार से बोली,